যখন রিয়াল মাদ্রিদের পারফরমেন্স খারাপ হয় বা রিয়াল মাদ্রিদ কোনো একটা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায় তখন সবার আগে দুটো বিষয় আলোচনা হয়। কোন প্লেয়ারের জন্য রিয়াল মাদ্রিদের এই খারাপ অবস্থা এবং সিজন শেষ হলে কোন কোচ এই রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেবেন বা রিয়াল মাদ্রিদের এই পরিস্থিতি সামলাবেন। বরাবরের মতন এবারও তাই হচ্ছে, চারজন কোচকে নিয়ে মোটামুটি এই মুহূর্তে মিডিয়া আঙিনা টোটালি একেবারে গরম হয়ে আছে। যেই চারজনের মধ্যে থেকে যে কোনো একজন হতে পারেন কোচ। আমি সেই চারজনের নাম একটা একটা করে বলছি, কার হবার সম্ভাবনা বেশি এবং কে হতে পারেন সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। নাম্বার 1, হোসে মরিনহোর কথা হচ্ছে। দেখুন, হোসে মরিনহো এই তালিকায় মানে তার নামটা এই তালিকায় যুক্ত হলেও তার রিয়াল মাদ্রিদে কোচ হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তার কারণ বেনফিকার বিপক্ষে যখন রিয়াল মাদ্রিদ খেলে সেই সময় তাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে পরবর্তীতে আপনি যদি বেনফিকা ছেড়ে যান বা সুযোগ যদি আসে তাহলে কি আপনি রিয়াল মাদ্রিদে যাবেন কি না। তো তখন তিনি একটা অ্যান্সার করেছিলেন যে রিয়াল মাদ্রিদের অধ্যায়টা আপাতত নতুন করে আবার পুনর্বিবেচনা করতে চাই না। এই ব্যাপারটা আসলে বলার একটা কারণ ছিল, সেটা হলো যে রিয়াল মাদ্রিদের সাথে যে সম্পর্কটা তিনি শেষ করেছেন সেটা আবার পুনরায় রিবিল্ড হোক, সেটা তিনি চান না। আর একটা মেজর কারণ হলো তিনি বিশ্বকাপের পরে পর্তুগালের দায়িত্ব নিতে পারেন, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো আশা করা যায় যে হোসে মরিনহো রিউমারে যুক্ত হলেও শেষ পর্যন্ত এরকম ঘটার সম্ভাবনা খুবই কম। এরপরে যে নামটা, সে নামটা হচ্ছে মারিও পোচেত্তিনো। পোচেত্তিনোর যে ব্যাপারটা সেটা হলো আমার ব্যক্তিগত একটা মতামত। তিনি যেই মানের কোচ, মানে মিডিয়া বলছে যে তাকে ফ্লোরেন্তিনো পেরেজ ব্যক্তিগতভাবে পছন্দ করেন। হ্যাঁ, করতেই পারেন, সে যদি মানে অদূর ভবিষ্যতে তিনি কোচ হন, কী করবেন সেটা পরের আলাপ। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা বা বিশ্লেষণ যেটা বলে যে একজন পোচেত্তিনো রিয়াল মাদ্রিদকে কতটা হ্যান্ডেল করতে পারেন, এইটা একটা বিগ কোশ্চেন। তার কারণ হলো তার আপনি বায়োডাটা ঘাটলে সর্বোচ্চ অর্জন কি পাবেন, ঘুরে ফিরে আপনি সর্বোচ্চ যে অর্জনটা পাবেন সেটা হলো তিনি চ্যাম্পিয়ন্স লিগে টটেনহামকে নিয়ে ফাইনাল খেলেছেন। কিন্তু ফাইনালে যেই লেভেলের ব্লান্ডার তিনি করেছেন সেই ব্লান্ডারটা তো আপনি আসলে মেনে নিতে পারবেন না। তার কারণ হলো আপনি আয়াক্সের বিপক্ষে যেই ধরনের কামব্যাক দিয়ে, অবিস্মরণীয় একটা কামব্যাক দিয়ে আপনি ফাইনাল পর্যন্ত গেলেন, সেই জায়গায় আপনি এই ধরনের ব্লান্ডার করবেন সেটা আসলে মেনে নেওয়া যায় না। এই হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন পিএসজির দায়িত্ব নিলেন তখনও বড় আসরে বড় প্রতিপক্ষের বিপক্ষে তিনি যে নিজের ব্যক্তিগতভাবে নার্ভ ঠিক রাখতে পারেন না, একজন কোচ হিসেবে দলকে যে সাপোর্টটা দিতে হয় সেটা তিনি দিতে না পারার কারণে তিনি ব্লান্ডার করেন বড় ম্যাচে, বড় টুর্নামেন্টে। যে কারণে আমি ব্যক্তিগতভাবে দেখি না যে তিনি পরবর্তীতে রিয়াল মাদ্রিদের কোচ হতে পারেন। এরপরে যে নামটা আসছে সেই নামটা, এরপরে যে দুটো নাম আছে এই দুটো নাম হচ্ছে সব থেকে বেশি আলোচনা হচ্ছে। নাম্বার 1 হচ্ছে ইয়র্গেন ক্লপ। দেখুন, ইয়র্গেন ক্লপকে অপছন্দ করে এরকম মানুষজন খুবই কম আছে। আমিও ব্যক্তিগতভাবে অপছন্দ করি না। ইয়র্গেন ক্লপ একটা টপ প্রায়োরিটি কোচ, যাকে কিনা এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের দায়িত্ব দিলে তিনি একটা আমূল পরিবর্তন আনতে পারেন, এটা অনস্বীকার্য। কিন্তু ভাই, প্রশ্ন আছে একটা মেজর, যে প্রশ্নটা আপনাকে ভালো করে নিখুঁতভাবে বুঝতে হবে। ইয়র্গেন ক্লপ একজন ম্যানেজার, তিনি কিন্তু শুধুমাত্র একজন কোচ না। রিয়াল মাদ্রিদ একজন কোচ খোঁজে। তার হাতে মানে আপনি এসে, আপনাকে যেমন ড্রেসিং রুম দেওয়া হবে, যেই প্লেয়ারদের দেওয়া হবে আপনি তাদেরকে ম্যানেজ করবেন, ম্যানেজ করে আপনি রেজাল্ট বের করে আনবেন, কিন্তু প্রজেক্টের ভেতরে হাত দিতে দেওয়া যাবে না। তার মানে হলো রিয়াল মাদ্রিদ ইয়র্গেন ক্লপকে যদি চায় তাহলে তাদের প্রস্তাব থাকবে এরকমই যে আপনাকে যদি এখানে নিয়োগ দেওয়া হয় আপনি এই কাজগুলো করবেন, কিন্তু রিয়াল মাদ্রিদ যেই ধরনের প্রজেক্টে হাত দেয় বা যেই প্রজেক্ট নিয়ে যেভাবে আগায় আপনি ওই প্রজেক্টের ভেতরে আপনি হাত দিতে পারবেন না। অ্যাজ লাইক ব্যাপারটা হচ্ছে ওই আরবালোয়ার মতন, যে আমি তোমাকে যেমন স্কোয়াড দিছি আর তুমি এটা নিয়ে কথা বলবা, কেউ কিছু বললে তুমি একটাই কথা বলবা, আমাদের যেমন প্লেয়ার আছে, আমাদের সব কিছু আছে, আমরা এটা নিয়ে শেষ পর্যন্ত এগিয়ে যেতে চাই, কারণ আমরা রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে হেরে গিয়েও তিনি বলছেন যে আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাই। তাহলে বুঝতেছেন তো ব্যাপারটা, যে মাদ্রিদ আসলে কী ধরনের চায়। এই কথার সাথে আরও একটা জিনিস যুক্ত করে দেয়, কার্লো আনচেলত্তিও যখন ছিলেন তখনও কিন্তু তিনি একই কথা বলতেন, আমাদের যা আছে আমাদের তাই নিয়ে সামনের দিকে আগাতে হবে। তিনি কিন্তু কখনোই অমুককে সাইন করাতে হবে, আমার নিজের ডিমান্ড এই সেই, তিনি সবসময় এমনভাবে প্রস্তাবটা রাখতেন যে এই জায়গায় এমন এমন প্লেয়ার হলে ভালো হয়। কিন্তু মাদ্রিদ যদি বলে নো, তাহলে কখনো কখনো ফেদে ভালভার্দে হয়ে যাবেন রাইট ব্যাক, কখনো কখনো আরডিএন চুয়ামিনি হয়ে যাবেন ডিফেন্ডার, আবার কখনো কখনো ব্রাহিম দিয়াজকে মিডফিল্ডার থেকে নিয়ে মোটামুটি লেফট রাইট করে খেলতে হয়। তো এই যদি পরিস্থিতি হয় তাহলে ইয়র্গেন ক্লপ ওই ডিসিশনটা নেবেন কিনা, যে আমাকে ম্যানেজারিয়াল চিন্তাভাবনা থেকে আমাকে প্রজেক্টটাকে রিবিল্ড করতে বা দলটাকে একটা ভালো শেপে আনার জন্য সেই অনুমতি যদি না দেওয়া হয় তাহলে আসলে আমি দায়িত্ব নিব কিনা, এই ব্যাপারটা ইয়র্গেন ক্লপের উপর। তো ক্লপ যদি সেই দায়িত্বটা শুধুমাত্র কোচিংয়ের দায়িত্বটা নিতে চান তাহলে ব্যাপারটা ভিন্ন জিনিস।
তো আমার ব্যক্তিগতভাবে ধারণা ক্লপ একটা ম্যানেজার, তিনি পুরো প্রজেক্টটাকে রিবিল্ড করতে চান এবং তৈরি করতে চান, যেমনটা লিভারপুলে করেছিলেন। এরকম চিন্তাভাবনা যদি থাকে তাহলে ক্লপের চিন্তাভাবনা আপনাকে ছেড়ে দিতে হবে, বা আপনি আশা এখন থেকেই ছেড়ে দিতে পারেন। আর যদি শুধুমাত্র কোচিংয়ের প্রস্তাবটা তিনি নিতে চান বা তাকে যদি প্রস্তাব দেওয়া হয় তিনি যদি গ্রহণ করেন তাহলে কোনো অসুবিধা নাই। এরপরে যে নামটা আসছে তিনি হচ্ছেন দিদিয়ার দেশাম। বিশ্বকাপের পরে তিনি যার কি বলে ফ্রান্সের দায়িত্বটা ছেড়ে দেবেন, তারপরে তিনি চলে আসবেন, মানে তিনি দায়িত্বটা ছেড়ে দেবেন এবং ওই জায়গায় অর্থাৎ ফ্রান্সের দায়িত্ব নেবেন হচ্ছেন জিনেদিন জিদান। এখন এরকম একটা কোচ যিনি এই মুহূর্তে মোটামুটি ফ্রি থাকবেন, তাকে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ দায়িত্ব দিতে পারে কিনা, এটা একটা বিগ কোশ্চেন। আমি এটা নিয়ে আসলে কোনো মতামত দিতে চাই না, তিনি পারবেন কি পারবেন না। দেখুন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছেন, প্রশ্নটা থেকে যায় ওয়ার্ল্ড কাপের এনভায়রনমেন্ট বা ন্যাশনালের এনভায়রনমেন্ট আর ক্লাবের এনভায়রনমেন্ট কিন্তু এক না। আপনি ওয়ার্ল্ড কাপের এনভায়রনমেন্ট চেক আউট করার, মানে ফাইনালি চেক আউট করার সুযোগ পাবেন 4 বছর পর পর, এক বিশ্বকাপেই পাবেন। হ্যাঁ, একটা জিনিস আপনাকে বলতে হবে, 18 ওয়ার্ল্ড কাপ, তারপরে 22 ওয়ার্ল্ড কাপ এবং এই যে ওয়ার্ল্ড কাপটা আসছে, তো এই জায়গাগুলোতে দিদিয়ার দেশাম যেই ধরনের পারফরমেন্স দেখিয়েছেন তাতে করে বলা যায় যে তিনি যদি দায়িত্ব নেন বা তাকে যদি আনা হয় তাহলে একেবারে খারাপ হবে না। এই 4 জনের বাইরে আর একটা মতামত আমি আপনাকে দিয়ে ভিডিওটা শেষ করতে চাই, তা হলো এই 4 জনকে নিয়ে মোটামুটি মানে কি বলে পুরো মিডিয়া কপচাকুপচি করবে, সবাই এটা নিয়ে চিন্তিত হবে কে হবে কে হবে কে কে হবে। এই সিজনে এখনও তো একটা এল ক্লাসিকো বাকি আছে, রাইট? এই এল ক্লাসিকোটা বাকি থাকার পর এল ক্লাসিকোটা যখন মাঠে গড়াবে রিয়াল মাদ্রিদ, সেখানে যদি ভালো রেজাল্ট করতে পারে, কথার কথা আবারও বলছি কথার কথা, যদি ভালো রেজাল্ট করতে পারে এবং লিগ জিতবে না, মানে খাতা কলমে তো এখন লিগ জেতার কোনো সম্ভাবনা নাই, লিগে যদি মান সম্মান ঠিক রাখা, মানে দূরত্বটা আর একটু কমায় নিয়ে আসতে পারে রিয়াল মাদ্রিদ এবং বার্সা লিগ টাইটেল জেতার পরেও যদি অবস্থানটা ভালো অবস্থায় থাকে, এল ক্লাসিকো যদি জিতে যায় আরবালোয়া, তাহলে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট আরবালোয়ার উপরে আরও এক সিজন ইনভেস্ট করতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। বাকিটা আপনারা যেমন ভাবছেন সেটাই আপনারা জানাতে পারেন। আমি এই মতামত দেওয়ার একটাই মাত্র কারণ, আরবালোয়া এসে দুটো জিনিস খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন। 1 নম্বর মিডিয়া এমন কিছু বলাবলি করেন নাই যা নিয়ে অনেক কপচাকপচি হবে। একই সাথে তিনি ড্রেসিং রুমটাকে মোটামুটি নিজের জায়গায়, মানে জাভি আলোনসো থাকাকালীন যে এলোমেলো অবস্থা ছিল সেই জায়গা থেকে তিনি ফিরিয়ে এনেছেন, আর এই জিনিসটা রিয়াল মাদ্রিদ সব থেকে বেশি পছন্দ করে। তারপরেও অপেক্ষা করতে হবে ওই বড় ম্যাচটার জন্য, যে রিয়াল মাদ্রিদ সিজনটা কেমন শেষ করে, এল ক্লাসিকোতে কেমন করে। এই দুটো জায়গা ঠিকঠাক না হওয়া পর্যন্ত কোচ নিয়ে আপাতত খুব বেশি চিন্তা করার কোনো যৌক্তিকতা আমার জায়গা থেকে আমি দেখি না। তারপরেও আপনাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরলাম। আপনারা কে কি মনে করছেন জানাবেন, ওই 4 জন থেকে একজন নাকি আরবালোয়ার উপরে আরও এক সিজন? আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।